প্রভাব কখন হবে, আহ, বয়স অনুপাতে কোন রাশি অ্যাক্টিভ হবে, কোন রাশি অ্যাক্টিভ হুম হবে না, এরকম কি হুম, কোনো ব্যাপার আছে? অবশ্যই আছে। এই সিস্টেমটা পুরো ধরা হয় লগ্ন থেকে। মানে এটা আমি অবশ্য প্র্যাকটিক্যালি বলতে গেলে খুব একটা রেজাল্ট তো দেখিনি কোথাও, মানে চেষ্টাও করিনি সেভাবে দেখার, এটার উপরে রিসার্চ করা হয়নি। কিন্তু আমি এটা একটা জায়গায় পেয়েছিলাম, প্রত্যেক মোটামুটি 7 বছর, 7 থেকে 8 বছরের মধ্যে এক একটা রাশির প্রভাব আমাদের উপর এসে পড়ে। যেমন লগ্ন, আমি ধরলাম মেষ লগ্ন। যার মেষ লগ্ন, ওই যে লগ্নের যে রাশি, ওই রাশির প্রভাব তার সেই ব্যক্তির জীবনে শুরু হলো প্রথম দিন থেকে, জন্মের প্রথম দিন থেকে। এবার ওই রাশির প্রভাব ব্যক্তিকে প্রভাবিত করবে টানা 7 বছর কি 8 বছর। স্যার এইটা একবার বলুন। ব্যক্তির লগ্ন যে রাশিতে থাকবে, সেই রাশি ব্যক্তিকে জন্মের প্রথম দিন থেকে টানা 7 থেকে 8 বছর প্রভাবিত করবে। মানে ওই রাশির ক্যারেক্টার ব্যক্তির জীবনে সব থেকে বেশি, এবং ওই রাশির যারা ক্যারেক্টার হবে তাদের থেকে ব্যক্তি লাভও পেতে পারে ভালো রকম, ক্ষতির সম্ভাবনা থাকবে। কিভাবে বুঝবো? না, সেই রাশির অবস্থান জন্মছকে যেমন হবে, যদি মেষ লগ্নের রাশির যে অবস্থান রয়েছে সেটা যদি ভালো থাকে, মানে রাশিটা যদি স্ট্রং হয়, তাহলে সেই সমস্ত রাশিদের থেকে ব্যক্তি লাভবান হবে, ভালো ফল পাবে। আর এটা চলবে টানা 7 থেকে 8 বছর। তারপর লগ্নের যে দ্বিতীয় ঘর বৃষ, তার প্রভাব জীবনে শুরু হলো, বৃষের প্রভাব, ওটা চলবে আরো 7 থেকে 8 বছর। এইভাবে যে 12টি রাশি আমাদের রয়েছে, সেই 12টি রাশির প্রভাবই আমাদেরকে ভোগ করতে হয় সময়ে সময়ে। স্যার একটা প্রশ্ন করবো। বলছি এটা রাশি অনুযায়ী তখন বিচার করব, যেহেতু আমি লগ্ন থেকে শুরু করছি না, ভাব অনুযায়ী যদি তাই হয়, তাহলে ধরুন তাহলে লগ্ন ভাবের প্রভাবটা কি তাহলে প্রথম 8 বছরই থাকবে? না না না, ভাবের বিচার করলে ভাবের বিচার আমাকে সারা জীবনই ভোগ করতে হবে। না তাহলে আমি মানে আমি যেহেতু লগ্ন থেকে শুরু করছি, তাহলে লগ্ন থেকে বিচারটা হবে রাশির নিরিখে। হ্যাঁ, রাশির নিরিখে। যেহেতু ব্যক্তির জীবন চক্র লগ্ন থেকে শুরু হচ্ছে, মানে ওই রাশিকে কেন্দ্র করে শুরু হলো। আমরা চন্দ্রের রাশিকে রাশি ধরি, বাকি যে গ্রহরা আছে তাদের রাশিকে তো ধরি না। তারা কি দোষ করলো, চন্দ্রকে কেন ধরলাম? কারণ চন্দ্র দ্রুতগামী একটা গ্রহ, আমাদের মনকে কন্ট্রোল করে। তাই চন্দ্রের রাশিকে, চন্দ্রের নক্ষত্রকে আমরা রাশি নক্ষত্র ধরে চলি। এটাও তো ধরা, এটাও তো প্রমাণ সাপেক্ষ নয়। কিছু কিছু জায়গা আছে ভারতবর্ষে এখনো যারা সূর্য রাশিকে রাশি মনে করে, চন্দ্র রাশিকে ধরেই না। দক্ষিণের দিকে এরকম কিছু জায়গা রয়েছে যেখানে ওরা চন্দ্র রাশিকে রাশি মনে করে না, ওরা সূর্য রাশিকে দেখে, সূর্য যে রাশিতে থাকে সেটাই তাদের রাশি হয়, জন্ম রাশি হয়। কিন্তু আমরা চন্দ্রকে ধরে চলি। ওইটা কি সানশাইন আর মুনশাইন এই যেরকম সব অনেক হ্যাঁ, জায়গায় লেখা দেখি ওরকম? একদম একদম, সানসাইন মুন সাইন এইগুলোই। মুন সাইনটা আমাদের সাইন, আর সানসাইনটা আমরা ধরি না, সাউথে ওটা কেন মনে স্যার? করি। এটা তো বিদেশের সব ইয়েতেও তো সানশাইন দিয়ে দেখে, আমি তো যতদূর হ্যাঁ দেখি। হ্যাঁ হ্যাঁ, বিদেশেও দেখে, ঠিক, একদমই তাই, বিদেশেও দেখে। সানসাইনটাও বহু লোক গুরুত্ব দেয়, কিন্তু ভারতবর্ষের বেশিরভাগ জায়গাতেই, ম্যাক্সিমামটাই 90% ধরতে পারি আমরা, আরো বেশি, আমরা মুন সাইনটাকে দেখি। কারণ মুন সাইনটা দেখার কারণ হচ্ছে চন্দ্র দ্রুতগামী থাকায় এবং পৃথিবীর খুব কাছে থাকায় চন্দ্রের প্রভাব আমাদের ওপরে সব থেকে বেশি। এই জন্য আমরা চন্দ্র সাইনটাকে ধরি। কেমন? তো এইবার আহ, রাশির থেকেও রাশির থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে লগ্ন। রাশি তো একটা সাইন মাত্র, সংকেত, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে লগ্ন। এবার লগ্ন, যে রাশিতে লগ্ন পড়লো, ব্যক্তির চরিত্র থেকে শুরু করে তার দেহের আকার আকৃতি থেকে শুরু করে তার গঠন, তার ভাবনা চিন্তা, সমস্ত কিছুই কিন্তু সেই লগ্নের নিরিখেই তৈরি হবে। মানে রাশি আর লগ্নের মধ্যে যদি পার্সেন্টেজ করা যায়, তাহলে বলতে হবে যে 70-30, 70% প্রভাব কিন্তু লগ্ন থেকে আসবে, আর বাকি 30% কি 35% প্রভাব আসবে রাশি থেকে।
তাহলে লগ্নের ক্ষমতা যেহেতু বেশি, তাহলে আমি লগ্ন থেকে ধরতে হবে। লগ্ন যে রাশিতে পড়লো সেই রাশি কিন্তু ব্যক্তির জীবনের প্রকৃত একটা জায়গা বলতে পারি আমরা, কারণ ওই জায়গা থেকে ব্যক্তির জীবন মোড় নেবে। আর ওই রাশি প্রথম শুরু হলো সেই ব্যক্তির জীবনে জন্মের প্রথম দিন থেকে টানা 7 থেকে 8 বছর তার জীবনে রুল করবে। দেখা যাবে ওই রাশির ব্যক্তিদের থেকে সে লাভ পাচ্ছে, সে উপকার পাচ্ছে, সে উন্নতি করছে, এগিয়ে যাচ্ছে। আবার যদি সেই ঘরটা খারাপ হয়ে থাকে, মানে সেই রাশিটা খারাপ, তাহলে কিন্তু ওই রাশির প্রভাব দ্বারাই সে আবার বিপদেও পড়বে, সমস্যাতেও পড়বে। ওই রাশির ব্যক্তিদের দ্বারাই কিন্তু সে আঘাতপ্রাপ্ত হবে, বাধাপ্রাপ্ত হবে, এটাও হবে। এইখানে আমরা রাশিকে বিচার করব কি করে যে রাশিটা ভালো কি রাশিটা খারাপ, এইটা একটা ব্যাপার রয়েছে। রাশিদের নিজস্ব তত্ত্ব আছে, গ্রহদেরও নিজস্ব তত্ত্ব আছে। এই জায়গাতেই রাশির বিচার হয়ে যাবে রাশিটা ভালো কি খারাপ। যেমন দেখা গেল মঙ্গল অগ্নিতত্ত্বের রাশি, সেই অগ্নিতত্ত্বের রাশি জল তত্ত্বের, এই অগ্নিতত্ত্বের গ্রহ জল তত্ত্বের রাশিতে গিয়ে বসেছে। যেরকম যেরকম কর্কট, যেরকম মীন, এগুলো জল তত্ত্বের ঘর। অথচ এই ঘরের যে মালিক, কর্কটের মালিক চন্দ্র, মীনের মালিক বৃহস্পতি, এর সঙ্গে কিন্তু মঙ্গলের মিত্রতা, বন্ধুত্বের সম্পর্ক। তথাপি যখন মঙ্গল ওই ঘরে গিয়ে প্রবেশ করবে, মীনে হোক বা কর্কটে, ওই মীন এবং কর্কট রাশি কিন্তু ব্যক্তিকে ভালো প্রভাব দিতে পারবে না। স্যার এই জায়গাটা কারণ একবার বলুন। ব্যাপারটা কিরকম, বিষয়টা হচ্ছে, ধরুন আমার একটা বড় বাড়ি আছে, বিরাট বড় বাংলো, সেখানে আমার কাজের লোক রাখা আছে। নর্মালি আমার ঘর, কিন্তু আমি খুব একটা বেশি থাকি না, মাঝে মধ্যে আমাকে কাজ থেকে মানে কাজের জন্য বাইরে বেরিয়ে যেতে হয়। ঘরটাকে সেই যে কাজের লোক আমার আছে, যে সার্ভেন্ট আছে, সেই মেনটেন করে রাখে। মানে বাস্তবে ঘরের প্রতি আমার কোনো দায়িত্বই নেই, মানে আমার মালিকানা আছে মাত্র, আমার অধিকার আছে, আমি তাকে অর্ডার করি, সে কাজকর্ম করে, মাইনে টাইনে পায়, তার অধীনেই সমস্ত কিছু, সেই সমস্ত কিছু সামলে রেখেছে যাকে বলে। এবার আমার এক বন্ধু মাঝে মধ্যে বাড়িতে আসে, আমি থাকি বা না থাকি, কিন্তু সেই বন্ধুর সঙ্গে সেই কাজের লোকের সম্পর্কটা খুব একটা ভালো না। ভালো না থাকার কারণ কি? ভালো না থাকার কারণ হচ্ছে, আমি যেরকম সেই ব্যক্তিকে সম্মান দিয়ে চলি, তার কথাগুলোকে রাখার চেষ্টা করি, তার ইচ্ছাগুলোকে পূরণ করার চেষ্টা করি, আমার যে বন্ধু আসে সে কিন্তু সেই অতটা ফ্যাসিলিটি তাকে দেয় না। মানে তুমি কাজের লোক কাজের মতো হয়ে থাকবে, তোমার কত কথা বলতে কে বলেছে, আমি যা করছি তাই করব। আমার বন্ধুর ঘর এটা। তাহলে কোথাও না কোথাও গিয়ে সেই কাজের লোকের সাথে বা সেই ব্যক্তির সাথে ওই বন্ধুটার কিন্তু একটা খারাপ সম্পর্ক তৈরি হচ্ছে। তাহলে ওই কাজের লোকটি, আমি যখন ঘরে ঢুকবো, আমাকে যে ট্রিটমেন্টটা দেবে, আমাকে যেভাবে সে কেয়ার করবে, আমার বন্ধুটিকে কি সে একইভাবে কেয়ার করবে? তাকে একই রকম ভাবে একই দৃষ্টিতে দেখতে পারবে? না না। সম্ভব? হ্যাঁ, এই ঘটনাটি রাশির সঙ্গে ঘটে। যেমন চন্দ্রের সঙ্গে মঙ্গলের মিত্রতার সম্পর্ক, চন্দ্রের বাংলো। আর এখানে কাজের লোকটা কে না, কাজের লোকটা হচ্ছে রাশির স্বভাবটা, রাশির মধ্যে থাকা তত্ত্বের, রাশির মধ্যে থাকা তত্ত্বকে জল তত্ত্ব, আর মঙ্গলকে অগ্নিতত্ত্ব, ফায়ার। তো দুজনের মধ্যে শত্রুতা। এখানে মঙ্গল ওই ঘরে গিয়ে রীতিমতো সেই ঘরের উপর অত্যাচার করে। কিন্তু কেন করতে পারে? অধিকারটা কোথায় পায়? না, অধিকারটা পায় চন্দ্রের সঙ্গে যেহেতু মিত্রতা আছে, কেউ কিছু বলবে না, তাই। ভিতরে ভিতরে কিন্তু বাস্তবে সেই ঘরের সঙ্গে মঙ্গলের সম্পর্কটা খারাপ হচ্ছে। এই কারণে যখনই ওই রাশির সময়কাল শুরু হবে, তখন কিন্তু ওই রাশি প্রভাব আমাদেরকে ঠিকঠাক ভাবে দিতে পারবে না, কোথাও না কোথাও খারাপ ফল দেবে। কেমন? এভাবেই আমরা রাশিকে বিচার করব। রাশি বিচারের পদ্ধতি এটা। স্যার, এই ক্ষেত্রে যদি ধরুন ওই কর্কটে মঙ্গল বসে আছে, ওর সাথে যদি আবার চন্দ্র বসে যায়, তাহলে কি হ্যাঁ, কিছু পার্থক্য হতে পারে? ভালো প্রশ্ন। অনেক পার্থক্য হয়ে যাবে। যখনই কর্কটে চন্দ্র আর মঙ্গল একত্রে বসে গেল,
তখন কিন্তু মঙ্গল তাবৎ অত্যাচার যেটা একা থাকলে করতে পারতো রাশির উপরে, সেটা করতে পারবে না। এখানে কোথাও না কোথাও সেই রাশির ক্ষমতা বেশি। চন্দ্রের তো ক্ষমতা আছেই, চন্দ্র মঙ্গলের সঙ্গে থাকলে এমনি ক্ষমতাবান হয়ে যায়, তারপর নিজের ঘরে বসে আছে, অতএব আরো বেশি ক্ষমতাবান। আর যে অত্যাচারটা মঙ্গল চন্দ্র না থাকায় তার লোকের উপরে, তার স্বভাবের উপরে করতে পারতো, এখানে কিন্তু চন্দ্র থাকায় সেটা করতে পারবে না। কারণ বন্ধু তো একটা প্রেস্টিজ আছে, আমার নিজস্ব প্রেস্টিজ আছে, দেখাতে হবে সেটা। তো এই জন্য মঙ্গল নিজের সম্পূর্ণ রূপটাকে এখানে খুলতে পারবে না, তখন কিন্তু তারতম্য হয়ে যাবে। তখন রাশির সময়কাল যখন আসবে, তখন যতটা খারাপ ফল দেওয়ার কথা ততটা দেবে, 90% খারাপ ফল তার কমে যাবে। কিছুটা তো দেবেই, যেহেতু মঙ্গল আছে, কিছু তো অত্যাচার সে করবেই, তাই না? তো অনেকটা ফল কিন্তু ওখানে শেষ হয়ে গেল। কিন্তু এখানে আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু দৃষ্টির দ্বারা কোন রকম প্রভাব সেইভাবে কাটে না। গ্রহদের মধ্যে যেরকম থাকে, একটা গ্রহ এই ঘরে আছে, এই খারাপ ফল দিয়েছে, কিন্তু এই গ্রহের উপর এই গ্রহের দৃষ্টি আছে, অতএব এই গ্রহ পুরো খারাপ হতে পারবে না। এটা যেরকম গ্রহদের ক্ষেত্রে খাটে, রাশির ক্ষেত্রে কিন্তু এটা সেভাবে খাটে না, যেহেতু রাশি স্থির। তাই রাশি কোনো কাজ করাতে গেলে বা রাশিকে দিয়ে কোনো কাজ করাতে গেলে সেই জায়গায় উপস্থিতি একান্ত কাম্য। রাশির মধ্যে অবস্থান করেই রাশিকে দিয়ে কাজ করাতে হবে, রাশির উপর দৃষ্টি দিয়ে কোনো রকম লাভ হবে না, মানে রাশির প্রভাব এড়ানো সম্ভব হবে না। আচ্ছা, এই প্রসঙ্গে একটা প্রশ্ন করি স্যার। দৃষ্টির ক্ষেত্রে কোনো গ্রহের দৃষ্টি কোনো ভাবের উপর বেশি প্রভাব ফেলবে, না সেই ভাবের উপর, সেই ভাবে অবস্থিত গ্রহের উপর প্রভাব বেশি পড়বে? কে বেশি এফেক্টেড হতে পারে, সেই ভাবটা না ভাবস্থিত গ্রহটা? না, এটা ভালো প্রশ্ন একটা। যখনই কোনো একটি গ্রহ কোনো একটা ঘর থেকে অন্য কোনো একটা ঘরে, চলটা অন্য কোনো একটা ঘরে দৃষ্টি দিচ্ছে, যদি সেই ঘরটা ফাঁকা থাকে, কোনো গ্রহ না থাকে, তাহলে পূর্ণ এফেক্টটা ভাবে। যখন ওই ঘরে কোনো গ্রহ থাকবে, তখন ফার্স্ট ইফেক্ট কিন্তু সেই ঘরে অবস্থিত গ্রহের উপর। সেই ঘরে ব্যাপারটা কি হচ্ছে, গ্রহরা কিন্তু ভাবকে প্রভাবিত করে না। মানে যদি কোনো গ্রহ থাকে সেখানে, ফাঁকা থাকলে তো অবশ্যই ভাবকেই সে প্রভাবিত করবে। যখন ফাঁকা নেই, কোনো গ্রহ বসে আছে, তখন কিন্তু সে ডিরেক্ট ভাবের উপর কাজ করছে না, সে ওই গ্রহটাকে দিয়ে, অর্থাৎ ওখানে যে গ্রহটা বসে আছে ওই গ্রহটাকে দিয়ে সেই ভাবের উপরে ইনডাইরেক্টলি কাজ করায়। কারণ গ্রহের দৃষ্টি একটা, দৃষ্টি এখানে পৃথক পৃথক করে কাজ করতে পারবে না, দৃষ্টি একটার উপরই কাজ করবে। সাপোজ উদাহরণস্বরূপ বলা যেতে পারে, লগ্নস্থ বৃহস্পতি, বৃহস্পতি লগ্নে বসে আছে, বৃহস্পতির তিনটে দৃষ্টি হয়, পঞ্চম, সপ্তম, নবম। নবম দৃষ্টি বৃহস্পতি সব থেকে প্রখর হয়, পঞ্চম নবমের থেকে, সপ্তমের থেকেও নবম দৃষ্টি সব থেকে বেশি শক্তিশালী। তো এইবার নবম স্থানটাকে বৃহস্পতি কিভাবে প্রভাবিত করবে? দেখা গেল নবম স্থানে এখন রাহু বসে আছে। নবম স্থানে যে রাহু বসে আছে, সে রাহু খারাপ করার চেষ্টা করবে, ব্যক্তিকে ধর্মের পথ থেকে সরাবার চেষ্টা করবে, ওটাই রাহুর কাজ হবে। কিন্তু সেটা করতে পারবে না। কেন পারবে না? কারণ লগ্নস্থ বৃহস্পতির দৃষ্টি নবমে পূর্ণ, অর্থাৎ রাহুর ওপর পূর্ণ। ব্যক্তিকে পথভ্রষ্ট করবে কে? রাহু করবে। কিন্তু বৃহস্পতি রাহুর ওপরে দৃষ্টি দিয়ে রাহুকে সেই কাজটা করাতে দিচ্ছে না। তাহলে এখানে কিন্তু বৃহস্পতি ডিরেক্ট ভাবকে দেখলো না, ভাবস্থ গ্রহকে দেখলো। আর সেই ভাবস্থ গ্রহকে দিয়েই বৃহস্পতির যে আকাঙ্ক্ষিত কর্ম, সেটা বৃহস্পতি করাবার চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত। কেমন বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম। এরকম প্রচুর যোগ আছে, প্রচুর সূত্র রয়েছে, মানে এক একটা কাট আর কি, পয়েন্টে পয়েন্টে কাটে। এক্ষুনি একটা ভালো, হ্যাঁ, গজকেশরী নিয়ে বলছিলাম। গজকেশরী যোগটা কিভাবে হয়? স্যার, চন্দ্র আর বৃহস্পতির মধ্যে দৃষ্টি বিনিময় হলে বা সমসপ্তমে থাকলে হয়?
ওটাই তো আমাকে ক্লিয়ার করতে হবে। চন্দ্র আর বৃহস্পতির যোগে দুটো যোগ তৈরি হয়। একটা যোগ হয় যার নাম গজকেশরী, আর একটা যোগ হয় যার নাম জীব যোগ। দুটো যোগ আসে চন্দ্র বৃহস্পতির যোগে। এবার এই দুটো যোগ কিভাবে বুঝবো কোনটা কি যোগ? জীব যোগ কাকে বলবো, গজকেশরী যোগ কাকে বলবো? এখানে বিষয় হচ্ছে, যখনই বৃহস্পতি আর চন্দ্র একই ঘরে চলে আসছে, একসঙ্গে অবস্থান করছে যুক্ত হয়ে, তখন সেটাকে বলবো জীবযোগ। যেখানে মানুষ সব থেকে বেশি কনফিউজড হয় এই জায়গাটাতে, চন্দ্র আর বৃহস্পতি একই ঘরে একসঙ্গে বসে আছে, এটা জীবযোগ। এই যোগটা সব থেকে বেশি পাওয়ারফুল কখন হবে? যখন এই যোগটা কোনো কেন্দ্রে ঘটবে, মানে 1, 4, 7, 10 এই চারটে ঘরের মধ্যে যে কোনো একটা ঘরে ঘটবে, তখনই এই যোগ সব থেকে বেশি পাওয়ারফুল হবে। জীবযোগের প্রভাব কি? জীবযোগের প্রভাব হচ্ছে ব্যক্তি সুখী জীবন প্রাপ্ত হবে, ধর্মের পথে থাকবে, এর জীবনে কখনো কোনো কিছুর অভাব হতেই পারে না। এইবার আসি গজকেশরী যোগ, যেটা সব থেকে পাওয়ারফুল একটা যোগ। শাস্ত্র একটা কথা বলে শেষ করে দিল যে গজকেশরী যোগ কিভাবে হবে না, যখনই চন্দ্র আর বৃহস্পতি একে অপরের কেন্দ্রে অবস্থান করবে, তখনই হবে গজকেশরী যোগ। এইবার আমাকে বলুন যে জীবযোগ আর গজকেশরীর মধ্যে পার্থক্যটা কোথায় হলো? তার মানে স্যার, তার মানে গজকেশরী যদি হতে হয়, তাহলে ধরুন কারোর যদি মেষে বৃহস্পতি থাকে, তাহলে কর্কটে চন্দ্রকে থাকতে হবে। হুম। তাহলে পরে গজকেশরী হবে। মানে চন্দ্র এবং বৃহস্পতি ওই যে কোনো একজন ওই ওই 1, 4, 7, 10 এই এই চারটে ভাবের মধ্যে ওই দুজনকে আহ থাকতে হবে। হুম। বা ধরুন চতুর্থে চন্দ্র আছে কোনো এতে, সেখানে সপ্তমে বৃহস্পতি আছে, তাহলে পরে 4, 7 যোগ এবার এই কানেকশনে হবে, এই অ্যাসপেক্টের উপরে হবে। আচ্ছা, বেশ। এবার আমাকে বলুন যে কর্কট লগ্ন, লগ্নে বৃহস্পতি এবং চন্দ্র একত্রে অবস্থান করছে, এটাকে কি যোগ বলবো? কর্কট লগ্নে বৃহস্পতি আর চন্দ্র একত্রে অবস্থান। তো এটা তো জীব জীব যোগ যোগ, হবে। জীব যোগ। গজকেশরীটা আর গজকেশরী একবার একটু বুঝিয়ে বলবেন। গজকেশরী এক কথায় বলতে গেলে, যখন বৃহস্পতি আর চন্দ্র একে অপরের কেন্দ্রে অবস্থান করবে। কেন্দ্র মানে 1, 4, 7, 10। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে বৃহস্পতি আর চন্দ্র একত্রে বসে আছে কর্কট লগ্নে, কি যোগ হবে এটা? এটা তো জীব যোগ হবে স্যার। আর কোনো যোগ? তাহলে স্যার এটা এটা সেই হিসাবে তো গজকেশরী হবে। এই জায়গাটায় পয়েন্ট করার চেষ্টা করছি আমি। এটা গজকেশরীও হবে যখনই বৃহস্পতি আর চন্দ্র কেন্দ্রে, যে কোনো প্রকার কেন্দ্রে একসঙ্গে বসছে, তখনই সঙ্গে সঙ্গে গজকেশরীও হবে, জীবযোগও হবে। দুটো গ্রহের যোগে দুটো যোগ সৃষ্টি হলো এখানে। একই গ্রহ বৃহস্পতি এবং চন্দ্র শুধুমাত্র কেন্দ্রে অবস্থান করছে বলে, লগ্নে অবস্থান করছে বলে জীবযোগ তৈরি করলো, এই গজকেশরী যোগ তৈরি করলো, জীবযোগও তৈরি করলো, পাওয়ারফুল যোগ তৈরি করলো। কিন্তু এই প্রশ্ন হচ্ছে যে কেন্দ্রে করলো না, অষ্টমে গিয়ে করলো। যেমন যদি কর্কট লগ্ন হয়, অষ্টম স্থান কোনটা না, কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি হবে অষ্টম। সেম, কর্কট লগ্ন, বৃহস্পতি আর চন্দ্র কুম্ভে বসে আছে, তাহলে কি যোগ হবে? এটা তো কোনো যোগ হবে না স্যার।
কেন হবে না? অষ্টমে তো জীবযোগ হচ্ছে না, আর কেন্দ্র তো হচ্ছে না, কেন্দ্রীয় তো হচ্ছে না। হ্যাঁ, এই জায়গাতে আমরা গোলাচ্ছি। লগ্ন সাপেক্ষে স্থানটা অষ্টম, কিন্তু সূত্র তো মিলছে। বৃহস্পতি আর চন্দ্র এক ঘরে বসে আছে, যেটা জীবযোগের জন্য প্রয়োজন সেটাও আছে, প্লাস গজকেশরীর জন্য যেটা প্রয়োজন সেটাও তো আছে। অসুবিধাটা কোথায়? এটা তো অষ্টম ঘর। হ্যাঁ, যদি কর্কট লগ্ন হয় তো কুম্ভ রাশি অষ্টম হচ্ছে। আমি এখন অষ্টমে বৃহস্পতি আর চন্দ্র একসঙ্গে পেলাম, তো কি যোগ বলবো? যেই বৃহস্পতি চন্দ্র একত্রে লগ্নে বসেছিল সেটা যদি গজকেশরীও হতে পারে, জীবযোগও হতে পারে, তাহলে অষ্টমস্ত এই যোগটা হবে না কেন? কারণটা কি? ওটা 1 4 7 10 বললেন যে ঘরে অবস্থান করার। 1 4 7 10 তো বৃহস্পতি আর চন্দ্রের জন্য ছিল, ওরা একে অপরের কেন্দ্রে অবস্থান করতে হবে তবে গজকেশরী ও হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। প্রত্যেকের সামনে খাতা পেন আছে কি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার। আচ্ছা, আমি একটা ছক বলছি, লিখুন। কর্কট লগ্ন, লগ্নে চন্দ্র বৃহস্পতি, তৃতীয় রাহু, চতুর্থে শনি, সপ্তমে মঙ্গল, দশমে রবি আর বুধ। লগ্নে কি বললেন, কর্কট লগ্নে? বৃহস্পতি চন্দ্র হয়েছে। নবমে শুক্র। লিখেছেন সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ। এই ছকের মধ্যে, এই চার্টের মধ্যে কি কি যোগ আছে বলুন তো? স্যার, আহ, এই চার্টের মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা জীবযোগ আছে এবং গজকেশরীও আছে। হুম। হুম, এটা রবি আর বুধ একসঙ্গে, এটা কি বুধাদিত্য বলা যায় স্যার? অবশ্যই বুধাদিত্য হবে। তবে জীবযোগ হলো, তো গজকেশরী হলো, বুধাদিত্য হলো। উম, মঙ্গল সপ্তম, এটা কি মাঙ্গলিক বলা যাবে স্যার? ওটাই তো প্রশ্ন, মাঙ্গলিক তো পড়লাম একটু আগে, বলবো কি বলবো না? মাঙ্গলিকটা স্যার আরেকবার একটু বুঝিয়ে দেন যদি, তাহলে ভালো হয়। মাঙ্গলিকের ব্যাপারটা হচ্ছে, মঙ্গল যখনই
লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে বা দ্বাদশে থাকে তখন আমরা বলি মাঙ্গলিক। এই মাঙ্গলিক যোগ নিজে নিজেই খণ্ডিত হয়। কখন? যখন মঙ্গল চন্দ্রের সঙ্গে থাকবে, যখন মঙ্গল রাহুর সঙ্গে থাকবে, যখন মঙ্গল বৃহস্পতির সঙ্গে থাকবে, অথবা বৃহস্পতির পূর্ণ দৃষ্টি মঙ্গলের উপর গিয়ে পড়বে, স্যার মঙ্গল চন্দ্র, অথবা মঙ্গল রাহু, মঙ্গল বৃহস্পতি হ্যাঁ, একসাথে একভাবে থাকতে হবে। যে কোনো একটা মঙ্গলের সঙ্গে থাকলেই হবে। কেমন? আচ্ছা, তারপর মঙ্গল যদি নিজের ঘরে থাকে কেন্দ্রস্থ হয়ে, নিজের ঘরে মানে ওই 3, 4, 6, 8 এরকম হলে হবে না, কেন্দ্র হতে হবে। নিজের ঘরে থাকে কেন্দ্রস্থ হয়ে, তাহলেও এই যোগ নিজে থেকেই খণ্ডিত হয়। এইবার এই যে চারটা আমি বললাম, এই চার্টের যোগগুলো আমাকে বলুন। স্যার এই এই যে ব্যাপারটা বললেন মঙ্গল চন্দ্র, মঙ্গল রাহু, মঙ্গল, এর মধ্যে কি দৃষ্টি বিনিময়টাও থাকবে? না না, সঙ্গে থাকতে হবে, যুক্ত। তাহলে তাহলে তো এটাকে মাঙ্গলিক হচ্ছে। বেশ, ঠিক আছে। আগে লিখে নিন কতগুলো যোগ হচ্ছে, একটা করে বলুন আমাকে যে আপনারা এই যোগ থেকে কটা কটা যোগ বের করছেন একটা চার্ট থেকে, তারপর সেটা লিখে নিন। স্যার শনি রবি দৃষ্টি বিনিময়টা কি কোনো যোগের মধ্যে পড়ে? হ্যাঁ, শনি আর রবির মধ্যে দৃষ্টি বিনিময় কি কোনো ইয়ের মধ্যে পড়ে? হ্যাঁ এই পরে চারটা ওটা দেখুন, বিপরীত রাজযোগ তৈরি করে, শনি মঙ্গলের দৃষ্টি একে অপরকে দেয় যখন, ওটা বিপরীত রাজযোগ। এই চারটায় দেখুন স্যার, এই চারটাতে রবিও উচ্চস্থ, শনিও উচ্চস্থ। হুম। এক্ষেত্রে তো বৃহস্পতির বোধহয় দৃষ্টি পড়ছে মঙ্গলের ওপর। হুম, পড়ছে। তাহলে তো মাঙ্গলিক কেটে যাবে। দৃষ্টি পড়ছে তো, পুরোপুরি কাটবে না। পুরোপুরি দৃষ্টি মোটামুটি 70 to 80% তো খণ্ডন হয়েই যায়, যেহেতু বৃহস্পতির দৃষ্টি। স্যার চারটা ওভারঅল তো খুব একটা খারাপ হওয়ার কথা না স্যার। হুম, ওভারঅল চারটা খারাপ হওয়ার কথা নয়। ঠিক আছে, কতগুলো যোগ বেরোলো চার থেকে? স্যার আমি 5টা পেলাম। কি কি? জীব যোগ, গজকেশরী যোগ, বুধাদিত্য যোগ, মাঙ্গলিক যোগ এবং বিপরীত রাজ্য। বেশ, এবার একটুখানি খুব অল্পের উপর দিয়ে ছোট্ট করে যদি ব্যক্তির জীবন কাহিনী বর্ণনা করা যায়। স্যার আহ,
লগ্নপতি চন্দ্র সে লগ্নেই আছে, তার মানে একে লবণ চাঁদা বলা যেতে পারে। এইটাকে বলা হবে না আপনাকে, লবণ চাঁদাটাও তো একটা যোগ তো স্যার, অবশ্যই। তাহলে এটা একটা অ্যাড হলো, লবণ চাঁদা বলা যেতে পারে। দেখুন, উম, বৃহস্পতি, এবার লগ্ন ধরে ধরে দিই, বৃহস্পতি হচ্ছে এর সপ্তম পতি, দশম পতি, সে আছে লগ্নে। তার মানে লোকটা আমার মনে হয় ওয়ার্কাহলিক হবে, সে কাজ খুব ভালোবাসবে বা কাজ নিয়েই থাকতে চাইবে, এরকম হতে পারে। হুম দ্বিতীয় পতি রবি, নবমে উচ্চস্থ, নবম ভাব ভাগ্যের জায়গা, উম, এবং রবি সেখানে উচ্চস্থ, সুতরাং খুব একটা খারাপ ভাগ্য হবে বলে মনে হয় না যে, মানে নবম ভাবটা বেশ সুরক্ষিতই আছে এবং বুধের সঙ্গে আছে। উম, এবং রবি এখানে, দেখুন রবির যা তত্ত্ব আর এই নবম ভাবটা যে রাশিতে আছে মেষের, সেই তত্ত্বটা মোটামুটি আহ, ইয়ে করা যায় আর কি, মানে আহ, মানে সিমিলার। সুতরাং রবি এখানে খুব ভালো জায়গায় আছে এবং রবি বুধের সঙ্গে আছে, যদিও শনির দৃষ্টি পড়ছে, কিন্তু ভাগ্যভাব খুব একটা খারাপ হওয়ার কথা না। আচ্ছা। আচ্ছা, বৃহস্পতি একটা জায়গা আছে, রাহুর দৃষ্টি আছে একাদশ ভাবে। হুম রাহুর দৃষ্টি আছে একাদশ ভাবে। রাহুর দৃষ্টির জন্য একাদশ ভাবে হলে পরে সে ইচ্ছা পূর্তির ক্ষেত্রে তার বাধা বিপত্তি পেতে পারে। ইচ্ছা পূর্তির ক্ষেত্রে বাধা। এবং একটা জিনিস আছে, কেতু শুক্র এক জায়গায় হয়ে যাচ্ছে, কেতু শুক্রটা কি খুব ভালো ইয়ে হবে স্যার? কেতু শুক্র। কেতু শুক্র এক জায়গায় পড়ছে, হুম দ্বিতীয় প্রতি, আমি ওই জায়গাটা বোধহয় একটু ভুল বলেছি স্যার, একটু না ভুলই বলেছি, কারণ দ্বিতীয় প্রতি রবি, সে আছে হচ্ছে দশমী। তার মানে তার যা রুজি রোজগার হবে সে দ্বিতীয় পতি মানে হচ্ছে স্বর আয়, মানে নিজের কর্মের মাধ্যমেই সে আহ, আয়টা করবে, যা কিছু তার মানে পয়সা কড়ি জমানো বলুন বা মানে বলুন, বিষয় আশয় করা, সে নিজের চেষ্টাতেই করবে। আচ্ছা, তৃতীয় পতি বুধ, সে রবির সঙ্গে দশমে বসে আছে, এটাও তো ভালো দিক। তৃতীয় পতি হুম এবং দ্বাদশ পতি সে দশমে, এই তৃতীয় পতি দ্বাদশ পতি দশমে এটি বাইরে গিয়ে কাজ করতে পারে কোনো, বা বিদেশি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কাজে যুক্ত হতে পারে। বিদেশি চতুর্থে, প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে গেলে দ্বাদশপতিকে অত্যন্ত স্ট্রং হতে হয়। সে কি এক্ষেত্রে তো হচ্ছে? বুধ রবি এক জায়গায় বেশ ভালো জায়গাতেই আছে। রবি আছে, বুধ কি আছে? বুধ তো রবির সাথে বসে আছে। এবং যদি রবির খুব কাছাকাছি ডিগ্রি হয় তাহলে বুধের পাওয়ার থাকবে না। যখনই দশমপতি দশমে থাকবে অথবা কেন্দ্রে থাকবে, তখনই জানতে হবে ব্যক্তি বিদেশে নাম অর্জন করতে পারে, বিদেশে তার বিরাট বড় আহ, কীর্তি হতে পারে, প্রতিষ্ঠা হতে পারে, কিন্তু বসবাস কিন্তু সে নিজের এলাকাতেই করবে। মানে এক্ষেত্রে মঙ্গলকে আপনি ইন্ডিকেট করছেন, তাই কি? হ্যাঁ। দশমপতি সে কেন্দ্রে অবস্থান করছে, ধরো যদি কেন্দ্রেই আছে। দশমপতি, অবশ্য এটা গ্রহভিত্তিক ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কেমন, দশমপতি যেহেতু মঙ্গল তাই নিজের দেশে,
কিন্তু দশমপতি যদি অন্য কোনো গ্রহ, যেমন শুক্র যদি হয়, শুক্র যদি দশমপতি হয়, হয়ে যদি দশমে অবস্থান করে, তাহলে কিন্তু এই ব্যক্তি নিজের জায়গা থেকে কিছু করতে পারবে না। এর আয় বিদেশ থেকেই আসবে, বাইরে থেকেই আসবে। তাহলে এটা নিজের কি লিখবো, দশমপতি যদি কেন্দ্রে থাকে দশমপতি তাহলে যদি বিদেশে আয় কেন্দ্রে করবে থাকে, কিন্তু নিজের জায়গায় থাকবে। হ্যাঁ, কিন্তু সেটা গ্রহভিত্তিক ভিন্ন ভিন্ন বিচার হয়ে থাকে। মঙ্গল যেহেতু, মঙ্গলকে আমরা মাটির সঙ্গে তুলনা করি, মানে ভূমিপুত্র বলা হয় মঙ্গলকে, তাই মঙ্গল দেশপ্রেমী একজন, এই দেশ ছাড়ে না, প্রচন্ড পরিমাণে দেশপ্রেম থাকে, মাতৃভূমির প্রেম থাকে। তাই মঙ্গল দেশ ত্যাগ করে যাবে না। বিদেশে কীর্তি হতে পারে, বিদেশে ভালো কর্ম করে আসতে পারে, নিজের কীর্তি স্থাপন করে আসতে পারে, কিন্তু ফিরবে এ দেশেই, এ নিজের এলাকাতেই ফিরবে, আর এখানেও সে নিজের কীর্তি স্থাপন করবে। কিন্তু যদি অন্য কোনো গ্রহ হয়, শুক্র হলে বিদেশ নিয়ে যাবে। যদি বৃহস্পতি হয়, বৃহস্পতি বিদেশ তো নিয়ে যায় না, নিজের জায়গাতেই থাকে, কিন্তু সেইখানে থেকেও তার কানেকশন বহু দূর দূর হয়, বাইরে কানেকশন তৈরি করে। যদি শনি হয়, শনিও কিন্তু বিদেশ নিয়ে যায়, বাইরে নিয়ে যায়। বিদেশ মানে একদম বাইরের বিদেশে না, এলাকা পরিবর্তন করে। যদি বুধ হয়, বুধও কিন্তু বাইরে নিয়ে যায়। যদি সূর্য হয়, চট করে সূর্য বাইরে নিয়ে যায় না সাধারণত। এবার বর্তমান গভর্নমেন্ট সার্ভিসের সিস্টেম আলাদা, সেক্ষেত্রে তাকে যেতে হবে ট্রান্সফার হয়ে, সেটা অন্য বিষয়। কিন্তু মূল সূত্র হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দশমপতি যখনই কেন্দ্রে থাকে তখন যেতে হয় না, বেশিরভাগটাকে যেতে হয় না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এই ছকটা যেটা দিলাম অসুবিধা নেই। আমি আর একটা ছক বলছি, যেটা ওর পাশেই রেডি করুন তো, লিখুন। বৃষ লগ্ন, লিখছেন তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বৃষ লগ্ন, লগ্নে চন্দ্রকেতু, তৃতীয় বৃহস্পতি, চতুর্থে রবি বুধ, ষষ্ঠে শনি শুক্র, হয়েছে ষষ্ঠে শনি শুক্র। হ্যাঁ স্যার। সপ্তমে রাহু, নবমে মঙ্গল। হয়ে গিয়ে থাকলে এবার এর কি কি যোগ আছে বলুন। প্রথম তো এ হচ্ছে লবণ চাঁদা। হুম, এই রবি বুধকে কি বুধাদিত্য বলা যাবে স্যার? হুম, এই যে রবি বুধ আছে চতুর্থে, বলা যাবে। আচ্ছা, মনে হয় একটু ভুল বললাম এটা। বৃহস্পতি কোথায় আছে? তৃতীয়। তৃতীয়। তৃতীয় না, বৃহস্পতিটাকে একাদশে করুন।
বলুন এবার কি পাওয়া যাচ্ছে? স্যার এই শুক্র শনি এটা কি কোনো যোগ হয়? কোনটা? এই শনি শুক্র একসঙ্গে ষষ্ঠে। যোগ প্রভাব আছে, কিন্তু ওই রকম কোনো যোগের নাম নেই। আচ্ছা, হুম, দেখুন লবণ ছাড়া তো বলে এমনি খুব ভালো হয়, লাকি হয় শুনেছি, কিন্তু কেতু থাকার জন্য সেটা অনেকটাই চাপা পড়ে যাবে, ব্যক্তি ইন্ট্রোভার্ট হওয়ার সম্ভাবনা প্রবল আছে। আচ্ছা, তারপর আর যে দুটো চার্ট দিলাম, এই দুটো চার্ট ভালো করে স্টাডি করে বলুন আমাকে। আপনাদের প্রেডিকশনের উপরে অনেক কিছু নির্ভর করছে আজকে। চার্ট দুটো ভালো না খারাপ? খুব খারাপও নয়, খুবই না, হ্যাঁ, খুব খারাপও নয়, খুব এই খারাপও নয় চার খুব ভালো না। না, এই চারটা রাহু কেতুর অবস্থানটা ভালো না স্যার। কোনটা? লগ্নে কেতু, সপ্তমে রাহু। আচ্ছা, এবার কি ব্যাপার, ক্লাসরুম খালি হয়ে গেল কেন? বাকি সব কোথায় গেল? উম, দ্বিতীয় পতি এবং দ্বিতীয় দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি হচ্ছে আছে আপনার চতুর্থ। পারমিতা দি কি বলছেন? আমি বোঝার চেষ্টা করছি। আচ্ছা, সপ্তম স্থানটা তো ম্যারিটাল লাইফের ইয়েটা দেখে, সেখানে রাহু বসে আছে। এটা কি ভালো না? এটা তো মনে হচ্ছে না ভালো বলে। আচ্ছা, স্যার, সপ্তমে রাহু গেলে পরে যেটা হতে পারে সেটা হচ্ছে, সপ্তমে রাহু মানে সে তার বিজনেস পার্টনার বা লাইফ পার্টনার থেকে ঠকার সম্ভাবনা তার প্রবল থাকতে পারে, তো এরা হ্যাঁ, দুজনেই এইরকমই cheat মনে করতে হচ্ছে। পারে। আচ্ছা, একটা ভুল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আচ্ছা, রাহুর দ্বাদশ দৃষ্টি পড়ছে অষ্টম ভাবের উপরে। রাহুর দ্বাদশ দৃষ্টি অষ্টম ভাবের উপর পড়লে পরে আহ, যেটা সবচেয়ে নাকি পাওয়ারফুল দৃষ্টি রাহুর দ্বাদশ দৃষ্টি, সেটা অষ্টম ভাবে পড়ছে, মানে মারক ভাবটা আরো বেশি পাওয়ার পেয়ে যাবে, অষ্টম ভাবটা আরো বেশি পাওয়ারফুল হবে। এর হুম, কোন রকম ভাবে আহ আমার মনে হচ্ছে স্যার, কোনোভাবে যেহেতু অষ্টম ভাবের সঙ্গে রাহুর একটা দৃষ্টি যোগ আসছে, সম্পর্ক হচ্ছে, এর কোন রকম ভাবে কোলনের কোনো রোগ হতে পারে, কোলন জাতীয় কোনো রোগ, কোলনের কোনো সমস্যা এর হতে পারে, কিসের রোগ, কিসের রোগ? মানে কোলনে কোনো রকম রোগ হতে পারে এর।
কনস্টিপেশনের সমস্যা থাকতে পারে, বদহজমের সমস্যা থাকতে পারে, বা কোনো পাইলসের রোগ হতে পারে, এগুলো হতে পারে। আচ্ছা, আচ্ছা, এবার একটা প্রশ্ন হচ্ছে, বৃহস্পতি আর রাহু দুজনের মধ্যেই কিন্তু আমার মনে হচ্ছে দৃষ্টি বিনিময় হচ্ছে। হ্যাঁ, নয়, নয়। হ্যাঁ, বৃহস্পতি নবম দৃষ্টি সবচেয়ে বেশি পাওয়া যাবে। এক্ষেত্রে বৃহস্পতি রাহু দৃষ্টি বিনিময়ের মধ্যে কার কোন পক্ষ বেশি জিতবে আর কি, স্যার? কার দৃষ্টি, কার চোখ রাঙানি বেশি দিন থাকবে আর কি? দুজনেই সেম পাওয়ার থাকবে। সেম যদি পাওয়ার হয়, তাহলে সেক্ষেত্রে বৃহস্পতি এর মোস্ট প্রবাবলি বৃহস্পতি ডিভোর্স হতে দেবে না, তাও মিউচুয়াল করে রেখে দেবে। বিজনেস এর ক্ষেত্রে হলে মেবি টিকিয়ে রাখবে আর কি, কোনোভাবে একে টিকিয়ে রেখে দেবে। আবার ওদিকে দেখুন, একাদশ ভাবে বৃহস্পতি রাহুর দৃষ্টি পড়ার জন্য তার যে ইচ্ছা পূর্তির জায়গা, যেটা সাকসেসের জায়গা, সেই রেজাল্টটা যেরকম সে আশা করবে সেরকম সে পাবে না। এটা বেশি হবে কারণ বৃহস্পতি স্থান নাশক, সে একাদশে বসে আছে, তারপর আবার রাহু দৃষ্টি পড়ছে। সুতরাং একাদশ ভাবটা মানে তার ইচ্ছা পূর্তির দিকটা, মানে যেটা আর কি একাদশ ভাব যেখান থেকে সে ইচ্ছা ইয়ে হয়, সেটা তার বেড়ে যাবে। এবং খুব সম্ভব, আচ্ছা এটা কি একাদশ ভাবে কি উপচয় স্থানও ধরা যায়? একাদশ, একাদশ ভাব কি উপচয় স্থান ধরা যায়? হ্যাঁ পাওয়া যায়। তাহলে পরে খরচ বেড়ে যায়, বাড়িয়ে দেবে প্রচুর। হুম। প্রচুর খরচ বাড়িয়ে দেবে। আয়ের দিক খুব একটা খারাপ হবে না, কারণ দ্বিতীয় পতি বুধ, সে বুধাদিত্য যোগ করে সে রবির সঙ্গে আছে, এবং পঞ্চম পতিও বুধ। হুম। বেশ। সন্তানের দিকটাও মানে খারাপ হবে না, মানে সন্তানাদিও আহ, আহ, মানে ভালো সন্তান, মানে ভালো, মানে জ্ঞানী বুদ্ধিমান এরকম ভালো ছেলে মেয়ে, ভালো সন্তান হওয়ার সম্ভাবনা থাকবে। বাহ, ঠিক আছে, আপনারা নিজেদের প্রেডিকশন রাখলেন, খুব ভালো কথা। তো ওভারঅল কি মনে হলো, দুটো ছকের মধ্যে কি মনে হলো, কোনটা বেস্ট দুটোর মধ্যে? আগেরটা। আগেরটা বেস্ট, পরেরটা খুব একটা ভালো না, তাই তো? একটু প্রবলেম লাগলো। একটু প্রবলেম লাগবে, বেশ, আমি বলে দেবো। সেকেন্ড ছকটা একটু প্রবলেমেটিক আছে, খুব একটা আচ্ছা, ভালো না। স্যার, লগ্নে চন্দ্রকেতু থাকার জন্য এই ব্যক্তি কি আত্মহত্যা প্রবণ হতে পারে? আত্মহত্যা প্রবণ, আচ্ছা। এবার একটা জিনিস দেখুন, ষষ্ঠে শনি, এমনি শনি ষষ্ঠ প্রভাবটা হচ্ছে রোগ, রিপুর জায়গা। সেইখানে আবার সেখানে আবার নবমপতি ছয়ের সঙ্গে যুক্ত, নবমপতি এবং দশমপতি, এটা ছয়ের সঙ্গে যুক্ত। এই দশমপতিতে, দশম ভাব থেকে তো আমরা পড়াশোনার উচ্চশিক্ষার দিকটাও দেখি, তাহলে পরে কি কোনো দেনা করে মানে এডুকেশনাল লোন টোন হওয়ার সম্ভাবনা থাকতে পারে, এবং বা চিকিৎসা করানোর জন্য কোনো লোন হতে পারে, বা দেরিতে ভাগ্যোদয়, এরকম শনি যেহেতু আছে, শনি যেহেতু আছে দেরিতে ভাগ্যোদয় এবং এরকম কিছু হতে পারে। আচ্ছা, স্যার আপনি একটু বলে দেবেন, সঠিক মানে পুরোটা লিখতে চাই। আচ্ছা, ঠিক আছে, এবার আমি আসল কথাতে আসি। আমি দুজনকে বলে দেবো যে দুজনের ছকের এই এই প্রেডিকশন উঠে এসছে। এখন কথা হচ্ছে যে আপনারা যেটা প্রেডিকশন করলেন, এমন কেউ নেই যে প্রথম ব্যক্তিকে চেনে না।
বিখ্যাত লোক কিন্তু, আমি আপনি সবাই চিনি। এটা কি ইয়ের ছক? কার বলুন তো? রবীন্দ্রনাথ ঠাকুরের ছক এটা? কার? এটা কি রবীন্দ্রনাথ ঠাকুরের ছক? না 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 না, প্রথম যে ছকটি আপনারা প্রেডিকশন করলেন, যেটা বলে মোটামুটি ঠিক আছে, ভালো মোটামুটি, সেটা আর কেউ না, ভগবান শ্রী রামচন্দ্রের ছক। এবং দ্বিতীয় ছকটি, যার পেটের প্রবলেম, সুইসাইডের প্রবণতা, পাইলসের প্রবলেম থাকতে পারে, তারপর মানসিকভাবে একটুখানি গন্ডগোল থাকতে পারে, দেরিতে ভাগ্যোদয়, নানান রকম ভাবে নেগেটিভ জিনিসটাকে ঘিরে রয়েছে, মোটেই ভালো নয় ছকটা, সেটা আর কেউ নয়, আমাদের সবার প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের ছক। এবার বলুন। এবার আপনি বলুন স্যার, এগুলো জানার পর আর বলা উচিত না, এবার আপনি বলুন। তো ওনার যে আমার এডুকেশন বলার কিছু নেই। সম্ভাবনা ওনার নেই। হ্যাঁ, এডুকেশন লোন নিয়েই পড়েছে বটে। আমার তো মনে হয় না আর কিছু বলতে হবে, কারণ ওনাদের জীবন কাহিনী আমরা প্রত্যেকেই জানি, প্রত্যেকেই আমরা জ্ঞাত এই বিষয়ে। সুতরাং এই ছক কি বলছে এইবার কিন্তু বিচার করাটা খুব সহজ হয়ে যাবে না? না মনে হয় না স্যার, না, জীবনই আরো জানি। কঠিন হয়ে গেল। হ্যাঁ জীবনই জানি, কিন্তু কোন কোন আহ, গ্রহের কোন পেরে এই ঘটনাগুলো ঘটলো সেটা বার করা আরো কঠিন হবে এবার। মানে আমরা এতদিন আধুনিক কালের মানুষ বলে ধরে দিয়ে বলে দিচ্ছিলাম, তো এখন শ্রীকৃষ্ণের বউ অন্য কোনো সম্পর্কে জড়াবে, এটা কি করে বলতে পারি বলুন? যদি শ্রীরামচন্দ্রের ছকটা নিয়ে আলোচনা করা যায়, দেখুন, লগ্নে বৃহস্পতি এবং চন্দ্রের জীব যোগ তথা গজকেশরী যোগ। গজকেশরী যোগ মানে যে রাজাদেরও রাজা হয়, এরকম ক্ষমতা সম্পন্ন। সপ্তমের মঙ্গল উচ্চস্থ অবস্থায় বসে আছে, যে পরাক্রমশালী এবং শক্তিমান, তার সঙ্গে বুদ্ধিমানও বটে। কিন্তু মাঙ্গলিক যোগ উপস্থিত তথা ভৌমদোষও, মাঙ্গলিক দোষ কিন্তু শ্রীরামচন্দ্রের ছকে থাকলেও পুরোপুরি ভাবে কাটলো না। বৃহস্পতির দৃষ্টি পড়েছে ঠিক কথাই, কিন্তু তথাপি সম্পূর্ণরূপে কাট হবে না, থেকে যাবে একটা নেগেটিভ জায়গা। চতুর্থে শনি উচ্চস্থ হয়ে বসে আছে। চতুর্থ মাতৃস্থান, ভূমিস্থান, সম্পত্তির স্থান, লাক্সারি স্থান, সেখানে শনি, অর্থাৎ শনি কিসের প্রতীক? ত্যাগের প্রতীক, কর্মের প্রতীক, ন্যায়ের প্রতীক, অর্থাৎ ব্যক্তি ন্যায়াধীশ, ন্যায়কে সমর্থন করবে, যেহেতু শনি পাওয়ারফুল। চতুর্থে বসে আছে, চতুর্থ লাক্সারির জায়গা, সুখের জায়গা, তাহলে সেই সুখ সমস্ত কিছু থাকা সত্ত্বেও এ ব্যক্তি তাবৎ ভোগ করবে না, কারণ ভোগের গ্রহ শুক্র, সে কোথায়? নবম স্থানে বসে আছে। চতুর্থপতি নবমে গেল, অর্থাৎ ভাগ্যের দৌলতে ব্যক্তি সবই পাবে। চতুর্থপতি নবমে গেল, ভাগ্যের দৌলতে ব্যক্তি সমস্ত কিছু ভোগের উপকরণ, সমস্ত কিছু পাওয়া সত্ত্বেও সে ভোগ করতে পারবে না, কারণ ভোগের জায়গায় শনি বসে আছে। অথচ ভাগ্য স্ট্রং, ভাগ্যে শুক্র বসে আছে, সবকিছুই তাকে দেবে, এমন কিচ্ছু নেই যেটা সে পাবে না। দশমে রবি এবং বুধ, রবি বুধের বুধাদিত্য যোগ, যা ব্যক্তিকে প্রচন্ড পরিমাণে জ্ঞানী করে তোলে, বিদ্বান করে তোলে। সেটা কোথায়? না দশমে, অর্থাৎ কর্মের জায়গাতে। কর্মের জায়গায় ব্যক্তি প্রচন্ড রকম জ্ঞানী এবং ন্যায়পরায়ণ, শনি উচ্চস্থ থাকার জন্য। তার সঙ্গে সঙ্গে এদিকে গজকেশরী যোগ রয়েছে, জীবযোগ রয়েছে। জীবযোগ অর্থাৎ কি বললাম? যে সবকিছুই পাবে,
প্রচন্ড শক্তিশালী একটা ব্যক্তি, প্লাস গজকেশরী মানে রাজাদের যে রাজা, সার্বভৌমত্ব, রাম সেটাই ছিল। দশম রবি যেহেতু পিতার কারক, এবার যদি কারক কথার দিকে দেখি, রবি পিতার কারক, প্রচন্ড রকম স্ট্রং, পিতার সঙ্গে সম্পর্ক ভালো ছিল। তাহলে এটা গেল ভালোর দিক, শুভর দিক। এবার যদি খারাপের দিকে আসি, যে মাঙ্গলিকের ব্যাপারটা বললাম, যে মাঙ্গলিক যোগটা পুরোপুরি তার কাটেনি, থেকে গিয়েছিল। তো রামের সঙ্গে সীতার বিচ্ছেদের কাহিনী আমরা সবাই জানি, 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, চতুর্থে যখন শনি উচ্চস্থ অবস্থায় রয়েছে, শনি কোনো রকম কষ্ট দেবে না, কোনো রকম হার্ডওয়ার্ক দেবে না, এটাও তো হতে পারে না। কম কষ্ট রামকে দেয়নি সারা জীবনে, অনেক কষ্ট ভোগ করেছে। শনি রবির সমদৃষ্টি সম্পন্নতা বিপরীত রাজযোগ তৈরি করে। রাজযোগ অর্থাৎ রাজা সে হবে, মানে রাজা মানে সম্পন্নতা, সম্পন্ন সে হবে, কিন্তু কখন হবে না, প্রচন্ড পরিশ্রমের পর। বিপরীত রাজযোগের ফল পাচ্ছে, প্রচন্ড পরিশ্রম করতে হয়েছে, এবং সেই পরিশ্রম তাকে কোথায় নিয়ে গেল, তাকে সাধারণ একটা রাজকুমার থেকে, মানুষ থেকে তাকে ভগবানের জায়গায় নিয়ে চলে গেল। একে বলে বিপরীত রাজযোগ। প্রচন্ড পরিমাণে সংঘর্ষ করায়, আর যখন সেই সংঘর্ষের ফল দেওয়া শুরু করে, তখন তাকে টপ লেভেলে নিয়ে যায়, একদম টপ লেভেলে। শনি রবির বিপরীত রাজযোগ। রাহু তৃতীয় স্থানে বসে আছে। তৃতীয় স্থানে রাহু, তৃতীয় ভাতৃকারক, অর্থাৎ ভ্রাতাদের জায়গা, ভাইয়েরদের জায়গা। সেই তৃতীয় পতিকে বুধ কার সাথে বসে, রবির সাথে দশম করে, অত্যন্ত স্ট্রং হয়ে, আর তৃতীয় রাহু ভালো ফল দেয়। ভাতৃকারক গ্রহকে মঙ্গল, সেই মঙ্গল সপ্তমে কেন্দ্রস্থানে বসে আছে, মঙ্গল স্ট্রং, অর্থাৎ ভাতৃকারক গ্রহ স্ট্রং, ভ্রাতাদের সঙ্গে বন্ডিংটাও স্ট্রং। সাপোর্টিভ ঘর কোনটা? সাপোর্টিভ ঘর একাদশ ঘর, সাপোর্ট করে। একাদশপতিকে শুক্র কোথায় বসে? নবম ঘরে, অর্থাৎ ব্যক্তি ভাগ্যের দৌলতে, ভাগ্যের জন্য, তার কর্মের জন্য সে যেখান থেকে হোক না, যেখান থেকে হোক সাপোর্ট পেতে আরম্ভ করবে। বানর সেনার সাপোর্ট তো জঙ্গল থেকেই পেয়ে গেল, ভাইদের সাপোর্ট তো সবসময় ছিল, প্রজাদের সাপোর্ট তো সবসময়তেই ছিল। যদিও সে প্রজাবৎসল হয়েছিল অন্য কারণে, তার গজকেশরী যোগের কারণে। অশ্বমেধ যজ্ঞ করে সার্বভৌমত্ব ক্ষমতা পেয়েছিল গজকেশরী যোগের কারণে। প্রচন্ড ক্ষমতাশালী হয়েছিল গজকেশরী যোগের কারণে। লগ্নে চন্দ্র থাকায় ব্যক্তি উত্তম দর্শনীয়, মানে দারুণ, তাকে ভালো দেখতে হবে। এবং লগ্নে বৃহস্পতি থাকায় প্রচন্ড জ্ঞানীও হবে, মিষ্টভাষী হবে। চন্দ্র বৃহস্পতি একসঙ্গে যখন হয়ে গেল, জীবযোগ যখন তৈরি হয়ে গেল, তখন বাকচতুরতা সেটাও চলে আসবে। এবং এর নক্ষত্র ছিল পুনর্বসু। পুনর্বসু নক্ষত্র পুনর্স্থাপনাকে বোঝায়। যাদেরই পুনর্বসু নক্ষত্র হবে, সে তখন ছিল কি এখন যাই হোক না কেন, পুনর্বসু নক্ষত্র মানে ব্যক্তির জীবন কখনো একই ধারাবাহিকতায় চলবে না, আপস অ্যান্ড ডাউনস জীবনে লেগেই থাকবে। একটা চ্যালেঞ্জ আসবে, শেষ করবে, আবার একটা চ্যালেঞ্জ শুরু হবে। এই হচ্ছে ছকের বিশ্লেষণ শ্রীরামের। এইবার বাকি যে ক্ষমতাটুকু, সেটা তো ঈশ্বর প্রদত্ত, সেটা আলাদা ব্যাপার। সাধনা আছে, সংস্কার আছে, ইত্যাদি রয়েছে। এইবার আসি এডুকেশন লোন পাইছে সমস্যার ছকে। আদৌ এগুলো ছিল কিনা জানি না। যদি ছক বিশ্লেষণে আসা যায়, এক তো বৃষ লগ্ন, লগ্নে চন্দ্র, সেখানে আবার রোহিণী নক্ষত্র, যার জন্য আকর্ষণীয় ব্যক্তিত্ব। সেখানে কেতু, অবশ্যই চন্দ্র কেতু যখনই একসঙ্গে একই ঘরে আসে, তখন কেমদ্রুম যোগ তৈরি হয়, ঠিক কথা। চিন্তার যোগ তৈরি হবে, ডিপ্রেশনের যোগ তৈরি হবে। কিন্তু এর মধ্যে সারা জীবনের ডিপ্রেশনের কোনো চিহ্নই দেখা যায়নি।
উল্টে নিজের শত্রুদেরকে ডিপ্রেশনে রেখেছিল। এর কাট কোথায় হয়েছে? খুব ইজি ব্যাপার। ডিপ্রেশন ব্যক্তির হবে কেন? শত্রুদের কারণে হবে। 1 নম্বর পয়েন্ট, ডিপ্রেশন হলো না কেন, তার প্রথম পয়েন্ট হচ্ছে চন্দ্রকে, চন্দ্র তৃতীয় পতি, তৃতীয় কিসের ঘর? তৃতীয় সাহসের ঘর, পরাক্রমের ঘর। সাহসের ঘর, পরাক্রমের ঘরের অধিপতিকে চন্দ্র নিজে। চন্দ্র এখানে সাহস, চন্দ্র এখানে পরাক্রম, সে কোথায় গেল? লগ্নে গেল, উচ্চস্থ অবস্থায় গেল। এবং সব থেকে যেটা চন্দ্রের প্রিয় নক্ষত্র, উত্তম নক্ষত্র রোহিণী নক্ষত্র, সেই নক্ষত্রে অবস্থান করলো। চন্দ্র এখানে প্রচন্ড রকম বলশালী হলো। এখানে যে কেতুর প্রভাবটা, সেটা চন্দ্রের উপরে ভীষণ রকম পড়বে না। তার আর একটা অন্যতম কারণ কি না, কেতু এখানে নিচস্থ। এখানে চন্দ্রের পাওয়ার বেশি, আর ব্যক্তিকে সাহস, পরাক্রমশালী করে তুললো তৃতীয় পতি লগ্নে যাওয়ার কারণে। চতুর্থ স্থানে বৃহস্পতি এবং এই রবি এবং বুধের কানেকশন, বুধাদিত্য যোগ। চতুর্থ বিদ্যার ঘর, এটাও সম্পত্তির ঘর, সুখের ঘর। চতুর্থপতি স্বয়ং চতুর্থ ঘরে বসে আছে, এবং সে রবি। তাহলে চতুর্থ মানে বিদ্যার ঘরে বটে, তাহলে জ্ঞান থাকবে অফুরন্ত, কারণ বিদ্যার ঘরে বিদ্যার গ্রহ বসে, বিদ্যার যোগ তৈরি হয়েছে। এবং তার সঙ্গে সুখ সমৃদ্ধি কি থাকবে না, সবই থাকবে। চতুর্থ মানে ঘর, বাড়ি, গাড়ি, টাকা পয়সা সবই ছিল, এমন কিছু নেই যেটা ছিল না। পঞ্চম পতি চতুর্থে গেছে। পঞ্চম কিসের ঘর? পঞ্চম সন্তান, বুদ্ধি ইত্যাদি তো পরে, তার আগে পঞ্চম হচ্ছে আমাদের পড়া, পড়া জ্ঞান, যেটা পড়া বিদ্যা, তার ঘর। যথেষ্ট রকম ছিল, ছিল বলা ভুল, সেখান থেকে উৎপত্তি যদিও। এবার ষষ্ঠ ঘর, ষষ্ঠপতি ষষ্ঠে বসে শত্রু নিধন করবে। ষষ্ঠপতি ষষ্ঠে বসে ত্রিকোণ হয়ে ক্ষমতাশালী শুক্র। শুক্র মানেই ভোগ, শুক্র মানেই আনন্দ, শুক্র মানেই লাক্সারি, সেসবও দিচ্ছে। সেই শুক্রের সঙ্গে শনি, অদ্ভুত ভাবে দুটো কানেকশন দেখুন, রামের ছকে কৃষ্ণের ছকে দুটো কানেকশন। রামের ছকে কি ছিল না, চতুর্থপতি নবমে গেছে, কে? শুক্র, পাওয়ারফুল হয়ে। আবার এখানে আবার চতুর্থ কে? শনি বসে আছে। তাহলে শনির সঙ্গে শুক্রের কানেকশন এখানে হলো, অর্থাৎ শনি ত্যাগের কারক, শুক্র ভোগের কারক। ত্যাগ আর ভোগের কানেকশন রামের ছকে হলো, ত্যাগ আর ভোগের ডিরেক্ট কানেকশন কৃষ্ণের ছকেও দেখা যাচ্ছে। যে কোনো ছকে যখনই আমরা দেখব শুক্র এবং শনির কানেকশন তৈরি হচ্ছে, তখনই আমাদের ধরে নিতে হবে এই ব্যক্তির ছক ত্যাগ আর ভোগের ছক। মানে ব্যক্তির কাছে ভোগের সামগ্রী তো থাকবে, তাবৎ এ ভোগ করতে পারবে না বা করবে না। এই যখনই ভোগ্য বস্তু লাভ করবে, ভোগ্য বস্তু লাভ করার পর ক্ষণিকের আনন্দ তো পাবে, কিন্তু তারপরেই সেই আনন্দ ওর কাছ থেকে চলে যাবে, আর থাকবে না। দুজনের ছকেই সেম কানেকশন। ষষ্ঠ ঘরে এর হলো। ষষ্ঠ কিসের ঘর? রোগ, রিপু, ঋণ। রোগ তো ছিল না কিছু, মনে হয় না ছিল বলে, এটা তার এক্সট্রা পাওয়ার। কিন্তু রিপু অর্থাৎ শত্রু প্রচুর ছিল, প্রচুর শত্রু ছিল, কিন্তু কেউ কিছু করতে পারলো না, কারণ ষষ্ঠপতি ষষ্ঠ ঘরে নিজের ঘরে স্ট্রং হয়ে ত্রিকোণ হয়ে বসে আছে। সেখানে আবার শনি। আচ্ছা, ঠিক আছে। লগ্নপতি ষষ্ঠে, অর্থাৎ শত্রুযুক্ত, সর্বদাই শত্রুযুক্ত, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শনি কোন ঘরের অধিপতি? শনি নবম এবং দশম ঘরের অধিপতি।
নবম এবং দশম ঘরের অধিপতি, তাহলে কোথায় কোথায় শত্রু থাকবে? শত্রুযুক্ত অবশ্যই, কিন্তু কোন কোন ক্ষেত্রে ব্যক্তিকে শত্রুদের সম্মুখীন হতে হবে? নবম এবং দশম ঘরের কার্য ব্যক্তি যখনই করবে তখনই শত্রুর সম্মুখীন হতে হবে। কিরকম? নবম অর্থাৎ ধর্মের কাজ, নবম মানে ধর্মের ঘরটা। এই ব্যক্তি যখনই ধর্মের কাজ করবে তখনই শত্রুর সম্মুখীন হবে। দশম মানে কর্মের ঘর, কীর্তির ঘর। ব্যক্তি যখনই নিজের কর্ম করতে যাবে, নিজের কীর্তি স্থাপন করতে যাবে, তখনই শত্রুর সম্মুখীন হবে। এবং শত্রুরা কারা হবে? শত্রু কারা হবে? শুক্রের শত্রু। শুক্র অর্থাৎ কে? ঐশ্বর্য সম্পন্ন, ক্ষমতাশালী। শুক্র এখানে যেহেতু ক্ষমতাশালী হয়ে বসে আছে, তার মানে শত্রু তারাই হবে যারা ক্ষমতাশালী হবে, যারা ঐশ্বর্য সম্পন্ন হবে, তারাই হবে, তারাই প্রধান শত্রু, তারাই বাধা দেবে। এবং যেহেতু ষষ্ঠে শনি বসে নবমপতি এবং দশমপতি হয়ে, তাহলে ব্যক্তিকে কেউ ঠেকাতেও পারবে না, ব্যক্তি কেটে বেরিয়ে যাবে। রামের ছকে যদি দেখি আমরা, দেখব 5টি গ্রহ উচ্চস্থ অবস্থায় রয়েছে। 5টি গ্রহ যখনই যে কারোর ছকে উচ্চস্থ হবে, সে যদি ভিখারির ঘরেও জন্মায়, সে একদিন রাজা হবেই হবে। আর এ রাজা কিরকম রাজা? যে শাসন করবে, যেমন বর্তমানে প্রধানমন্ত্রী বলতে পারি আমরা। এই রকম লেভেলের পদ। আমি এটা বলছি না যে বর্তমানে প্রধানমন্ত্রীর ছকে 5টা গ্রহ উচ্চস্থ আছে, এটা কখনোই নয়। এখন যদি কোনো ছক আমরা পাই যার ছকে 5খানা গ্রহ উচ্চস্থ আছে, আমরা বলতে পারি পরবর্তীকালে প্রধানমন্ত্রীর ওপরে যদি কোনো পদ থাকে সেখানে পৌঁছাবে। 5টা গ্রহ উচ্চস্থ এই ক্ষমতা। কিন্তু কৃষ্ণের ছকে দেখতে গেলে অতগুলো গ্রহ কিন্তু উচ্চস্থ নেই। কৃষ্ণের ছকে উচ্চস্থ গ্রহের সংখ্যা যদি দেখি, দেখতে পাবো মাত্র 3টে গ্রহ উচ্চস্থ রয়েছে। 3টে গ্রহ উচ্চস্থ এবং 2টো গ্রহ মূল ত্রিকোণ স্থানে অবস্থান করছে, রবি এবং শুক্র। বাকিরা সঙ্গ দিয়েছে মাত্র। একদম সাধারণ ব্যক্তির যেমন ছক হয় নর্মাল, সেরকম ছক। যার জন্যই আমরা প্রেডিকশন করছিলাম পাইলস হতে পারে, বউ পালিয়ে যেতে পারে, এটা ওটা সেটা, এডুকেশন লোন হতে পারে। কিন্তু এই সাধারণ ছকটাই অসাধারণ কাজ করে দেখিয়েছে। আর রামের ছকটা, সেই ব্যক্তিও যেরকম অসাধারণ, ছকটাও তেমনি অসাধারণ। তো ওই অসাধারণ ছকটা দেখে যে কেউ বলতে পারে ছকটা খুব ভালো, ব্যক্তি ভালো জায়গায় পৌঁছাবে। কিন্তু কৃষ্ণের ছক দেখে কেউ বলবে না ব্যক্তি ভালো জায়গায় পৌঁছাবে। এই জন্য 2টো ছক নাম না বলে প্রথমে দিয়েছিলাম। স্যার, একটা একটা প্রশ্ন ছিল স্যার। হুম এই এই কৃষ্ণের চাপে দেখছি এই যে শত্রু যেমন ছিল তেমনি শত্রুর উপর জয়লাভ তো উনি করেছিলেন। হুম তো এটা এটা অনেক জায়গায় করেছি যে উম, মানে খারাপ ভাবে কোনো খারাপ 6 আর 12 এরকম ভাবে যদি কোনো পাপক গ্রহ প্রবেশ করে, তাহলে পরে নাকি সেই ভাবের প্রভাব কেটে যায়। এটা কি শনি ষষ্ঠ আসার জন্য উনি পারলেন? বা এটাও হতে পারে যে শনি শুক্র সম্পর্ক তো খুব খারাপ নয়, তো সেই জন্য এরকম হয়। শনি শুক্রের সম্পর্ক খারাপ নয়, শনি আর শুক্র দুজনেই এখানে স্ট্রং। শনিও উচ্চস্থ, শুক্রও ত্রিকোণস্থ। শনি উচ্চস্থ মানে তো সে ন্যায়ের পথে চলবে না। কৃষ্ণ নিজের জীবনে প্রচুর পরিমাণে কূটনীতির ব্যবহার করেছে, প্রচুর কূটনীতির ব্যবহার করেছে। এই কূটনীতির ব্যবহার সে পেলো কোত্থেকে, করলো কে করে? এই যে জীবনে এত কূটনীতির ব্যবহার করে গেল, এটা কিন্তু ওকে রাহুই করিয়েছে। সপ্তমস্ত রাহু। সপ্তমস্ত রাহু যে সর্বদা খারাপই হবে এমনটা নয়। এবং একাদশে বৃহস্পতি, ইচ্ছাপূর্তির কারক। কিন্তু হ্যাঁ, একটা কথা ঠিক, সত্যিকারের নাম না জেনে কৃষ্ণের ছকটা কাউকে দিলে সে বলবে যে হ্যাঁ, ছকটা গন্ডগোলই আছে, অনেক সমস্যা আছে। সত্যিই তাই। যদি কৃষ্ণের জীবনটাকে ভালো করে দেখি,
ওর জীবনে শান্তি ছিল কতটুকু? সারা সেই জীবনে রেখে অর্থে কিছুই পাননি। যে তাহলে পরিমাণ কূটনীতি বুদ্ধি ছিল, যে পরিমাণ সাহস ছিল, সেই পরিমাণে উনি সাকসেস কিন্তু রাজা হওয়া বা আগে যেটা ছিল সেটা কিন্তু হয়নি। সেটা হয়নি, নিজের কীর্তি স্থাপন করে গেছে। রামের থেকেও কিন্তু কৃষ্ণের আসন আমরা উপরে রাখি এখন, তাই না? হ্যাঁ, এরকম একটা ছক নিয়ে জন্মেছিল ঠিক কথাই, এমন একটাও দিন যায়নি তার জীবনে যে শান্তিতে কাটিয়েছে। প্রতিদিন কিছু না কিছু নতুন সংঘর্ষ তার জীবনে এসেছে, মানুষের সমস্যার সমাধান করতে করতেই সারা জীবন তার কেটে গেছে। নিজের জন্য সে কিছুই করে যায়নি। যে নগরী নির্মাণ করলো, সেই নগরীটা অব্দি ধ্বংস হয়ে গেল। অযোধ্যা আজও আছে, দ্বারকা কিন্তু আজ নেই। তো সেই অর্থে দেখতে গেলে হ্যাঁ ঠিকই, কোথাও না কোথাও যদি এটা কোনো সাধারণ মানুষের ছক হতো, সে হয়তো কৃষ্ণ যেটা করে গেছে সেটাও করতে পারতো না। হয়তো আপনার কথাগুলি সত্যি হতো, পাইলসের সমস্যা আসতে পারতো, বউ পালিয়ে যেতে পারতো, এডুকেশন লোন নিয়ে পড়তে হতে পারতো। কোনো মহামানবের ছকগুলি সে বেরিয়ে গেল কেটে। ছিল ওই সমস্যাগুলো তার ছিল, সে বুঝতে দেয়নি কাউকে, বেরিয়ে গেছে। ঠিক আছে, তো নেক্সট দিন আরো একটি ছক স্যার, আমি দেবো। একদিন একটু রাজ্য বিপরীত রাজ্য বুধাদিত্য, এগুলো বুধাদিত্য যোগ এটা নিয়ে, আর হুম, রাহু কোথায় কোথায় থাকলে, রাহু কেতু কোন কোন ভাবে থাকলে ভালো ফল দেয়, এগুলো নিয়ে একটু আলোচনা করলে ভালো হয়। দেখুন রাহু কেতুর ভালো বলতে, রাহু কেতুর ভালো ভাব এখনই বলে দেয়া যাবে, ওটা এমন কোনো বড় বিষয় নয়। 3, 6, 11তেই যদি রাহু থাকে তবেই রাহু ভালো ফল দেবে, মানে পূর্ণরূপে ভালো ফল দেবে। 3, 6, 11, ঠিক আছে? এর বাইরে যখনই যে কোনো ঘরে থাকুক না কেন সেখানে মিশ্র ফল, ভালো খারাপ মিশিয়ে। আগে যেমন দুটো ক্লাসে আমি মানে একদিন কানেকশন পাইনি আর একদিন আমি বাড়িতে থাকতে পারিনি বলে ক্লাস করতে পারিনি। যদি একটু রেকর্ডিংটা পাওয়া যেত তাহলে ভালো হতো। রেকর্ডিং দেয়া হয়নি। না, এখানে দেয়া হয়নি কোনো কিছু। উম, আচ্ছা ঠিক আছে, দেখছি, কথা বলছি। ঠিক আছে, তাহলে আজকে আমরা এ পর্যন্তই রাখলাম। ঠিক আছে, আবার অবশ্যই আজকে যে দুটো শখ দিলাম সেটা নিয়ে ভাববেন, বেশি বেশি ভাববেন। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকলো। শুভরাত্রি।